আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সিমেন্স। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে প্রাকৃতিক ভূগোল কি এই সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম এবং বেসিক একটি আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করছিলাম। এবং প্রথম অধ্যায়ের আজকের আলোচনায় আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি অর্থাৎ নেচার অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই টপিকটি নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো, যেখানে আসলে প্রাকৃতিক ভূগোল কি এই সম্পর্কে আলোচনা করেছি আমরা, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে এবং তারপরে ভিডিওটি দেখা শুরু করবে। তো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি সম্পর্কে জানতে গেলে আমাদের একটি ম্যাপের সাহায্য যদি আমরা নিই, এবং ম্যাপের নিচে তোমরা লেখা দেখছো যে সময় এবং স্থানের পার্থক্য, এটি দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। আমরা যদি ম্যাপটির দিকে তাকাই তাহলে আমরা এক নাম্বার এটিকে দেখার চেষ্টা করি। দেখো, এখানে আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি, একটি ইকুয়েটোরিয়াল লাইন দেখতে পাচ্ছি, এবং এই ইকুয়েটোরিয়াল লাইনের মাঝখানে যে ল্যান্ডগুলো রয়েছে, যে ভূমিগুলো রয়েছে, সেখানে আমরা সবুজ কালার কিছু অংশ চিহ্নিত করা দেখছি। অর্থাৎ প্রথমত আমরা ম্যাপটিকে দেখলাম, দ্বিতীয়ত ম্যাপে আমরা কি কি এলিমেন্ট পেয়েছি কিংবা কি কি নিতে পারি ম্যাপ থেকে, সেটিকে আমরা দেখার চেষ্টা করলাম। এরপর আমাদের 3 নম্বর এই কাজটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি কাজ। কেন আমরা ম্যাপের মাঝে যেখান দিয়ে একটি ইকুয়েটোরিয়াল লাইন গিয়েছে সেখানে কেন আমরা সবুজ কালার কিছু অংশ চিহ্নিত করা দেখছি, এবং এখানে লেখা আছে হাওয়াইয়ান রেইন ফরেস্ট, অ্যামাজন রেইন ফরেস্ট, আটলান্টিক রেইন ফরেস্ট, মাদাগাস্কার লোল্যান্ড ফরেস্ট, ইটুরি রেইন ফরেস্ট, হারাপান রেইন ফরেস্ট কিংবা ডেন্ট্রি রেইন ফরেস্ট। অর্থাৎ রেইন ফরেস্ট এই কথাটা কিন্তু সবগুলোতে কমন। তার মানে এই ইকুয়েটোরিয়াল লাইন যেটির উপর দিয়ে গিয়েছে সেটির উপরে কিন্তু আমরা রেইন ফরেস্ট দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি যদি এখন করি তাহলে আমরা দেখব যে এটি যদি পৃথিবী হয়, আমরা জানি পৃথিবীর মাঝে সূর্য কিরণ হচ্ছে লম্বভাবে পড়ে, এবং যত আমরা উত্তর মেরুতে যাই এবং যত দক্ষিণ মেরুতে যাই আমরা জানবো এখানে সূর্য কিরণ সবচেয়ে তির্যকভাবে পড়ে, যার জন্য সেখানে সূর্য কিরণের যে তীব্রতা সেটি কিন্তু খুব বেশি একটা থাকে না। বরং যেহেতু ইকুয়েটোরিয়াল লাইন কিংবা নিরক্ষরেখা, যেটিকে আমরা বাংলায় নিরক্ষরেখা কিংবা বিষুব রেখা নামে চিহ্নিত করে থাকি, সেটির উপর কিন্তু সূর্য কিরণ খাড়াভাবে পড়ছে। এর ফলে এই অঞ্চলের সূর্য কিরণের যে তীব্রতা, যে তাপ, সেটি কিন্তু পৃথিবীর অন্যান্য অঞ্চলে বেশি হবে। বেশি হওয়ার কারণে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণটি বেশি হয়, এবং এই বৃষ্টির পরিমাণটি বেশি থাকায় এখানকার যে ল্যান্ড রয়েছে সেখানে বায়োজিও কেমিক্যাল যে ওয়েদারিং সেটির পরিমাণও বেশি হয়ে থাকে। ওয়েদারিং কি বন্ধুরা, এটি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরো ক্লিয়ার হব। এই ওয়েদারিংটি বেশি হওয়ার কারণে যদি ওয়েদারিং এর কনসেপ্ট এই মুহূর্তে বাদও দেই, বলা যায় বৃষ্টি বেশি হওয়ার কারণে এখানে রেইন ফরেস্ট গড়ে ওঠার জন্য যে ধরনের প্রাকৃতিক পরিবেশ দরকার, এই পরিবেশটা কিন্তু সম্পূর্ণভাবে এইখানে বিরাজ করছে, যার ফলে ইকুয়েটোরিয়াল লাইন যে সকল দেশের উপর দিয়ে গিয়েছে আমরা কিন্তু সেই সকল দেশে রেইন ফরেস্ট দেখতে পাচ্ছি। এখন বন্ধুরা, কেন এই গল্পটি কিংবা কেন এই ব্যাখ্যাটি তোমাদের প্রদান করলাম? প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি সম্পর্কে আমরা যখন জানতে যাব, এই প্রকৃতি সম্পর্কে জানতে গেলে আমাদের 3টি বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। এই যে 1, 2, 3 দিয়ে আমরা সেই 3টি বিষয়কে চিহ্নিত করেছিলাম। 1 দিয়ে আমরা কি বলেছিলাম আমরা ম্যাপটিকে দেখব, 1 এর কাজ শেষ হলো। 2 দিয়ে ম্যাপে কি কি রয়েছে সেগুলো আমরা মুখে উচ্চারিত করেছিলাম কিংবা খাতায় নোট তুলেছি তোমাদের মতো। এবং 3 নম্বরে কেন এই বর্ণনা এবং অবজারভেশন বা দেখার সাথে আমরা যে জিনিসগুলো মাথায় নেওয়ার চেষ্টা করেছি, 3 নম্বরে সেটিকে বিশ্লেষণ করেছি। এখানে কিন্তু আমরা 3টি কাজ করেছি। প্রথমত কাজটি পর্যবেক্ষণ করেছি, অর্থাৎ অবজারভেশন পাওয়ারটি এখানে কাজে লাগিয়েছি। অর্থাৎ এই ম্যাপটিতে কি রয়েছে আমরা সেটিকে অবজার্ভ করেছি, খুব ভালো মতো পর্যবেক্ষণ করেছি। দ্বিতীয়তে এটি বর্ণনা করেছি, এক্সপ্লেনেশন দিয়েছি। অর্থাৎ এখানে একটি ইকুয়েটোরিয়াল লাইন আছে, এখানে রেইন ফরেস্ট চিহ্নিত করা হয়েছে সবুজ কালের উপর দিয়ে,
এবং সবগুলো রেইন ফরেস্ট এই ইকুয়েটোরিয়াল লাইনের কাছাকাছি অঞ্চলগুলোতে বিদ্যমান, অর্থাৎ বর্ণনা করার চেষ্টা করেছি। 3 নম্বর কি কাজটি করেছি, বিশ্লেষণ করেছি, অ্যানালাইসিস করেছি, অর্থাৎ এটিকে অ্যানালাইসিসের মাধ্যমে কেন এই বর্ণনাটি সঠিক সেটিকে প্রমাণ করার চেষ্টা করেছি। কেন এখানে রেইন ফরেস্ট গুলো গড়ে উঠেছে সেই কারণটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। অর্থাৎ পর্যবেক্ষণ, বর্ণনা, বিশ্লেষণ অর্থাৎ অবজারভেশন, এক্সপ্লানেশন এবং অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ফিজিক্যাল জিওগ্রাফির যে কোনো আসপেক্টকে কিন্তু জাজ করতে পারি। এখন বন্ধুরা তোমরা দেখো এখানে সময় এবং স্থানের সাপেক্ষে কথাটি লেখা আছে, যেটি সম্পর্কে আমরা প্রথম ভিডিওতে অনেক ধরনের কথাবার্তা বলেছি। আশা করছি তোমাদের সেটি মনে আছে। যদি মনে না থাকে তোমাদের সামনে যে খাতাটি রয়েছে সেটি কিন্তু তোমরা খুলে দেখতে পারো। আমরা সময় স্থানের সাপেক্ষে একটি উদাহরণ যদি দিতে যাই, আমরা যারা জিওগ্রাফিতে অনার্স করি আমাদের প্রতি বছর দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফিল্ড ট্যুর দিতে হয়। অর্থাৎ আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই এবং সেখানে আমরা বই ক্লাসের যে পড়াগুলো পড়ি সেগুলোর সাথে বাস্তব পৃথিবীর যে সংযোগ সেটি ঘটানোর চেষ্টা করি। অর্থাৎ ক্লাসের বইয়ের পড়াগুলোকে, তাত্ত্বিক যে পড়াগুলো আমরা পড়ি সেটা খুব প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো সেই ফিল্ড ট্যুরে আমরা ফার্স্ট ইয়ারে যখন পড়ছিলাম তখন আমরা বাংলাদেশের নর্থ বেঙ্গলের যে রিজিয়ন রয়েছে দিনাজপুর রিজিয়ন সেখানে গিয়েছিলাম। পরবর্তী ট্যুরটিতে আমরা গিয়েছিলাম চিটাগং রিজিয়নে, এবং একই দেশ হওয়া সত্ত্বেও চিটাগং রিজিয়নের সাথে দিনাজপুর রিজিয়নের কিন্তু বিশাল একটি পার্থক্য দেখেছিলাম। যেখানে দিনাজপুর রিজিয়নে আমরা অ্যালুভিয়াল ফ্যান কিংবা পলল পাখা দেখেছিলাম, কিংবা সেখানকার যে মৃত্তিকার বৈশিষ্ট্য সে কিংবা ভূপ্রকৃতি যেমন, ল্যান্ডস্কেপ যেমন, ভূদৃশ্য যেমন, সেটির সাথে বিশাল একটি পার্থক্য দেখেছিলাম চিটাগংয়ে। আমরা যদি বাংলাদেশের একটি ম্যাপ ছোট্ট করে আঁকি, এটি খুব ছোট্ট করে একটি ম্যাপ আঁকছি, আশা করছি তোমরা এর চেয়েও ভালো ম্যাপ আঁকতে পারবে। তো চিটাগং রিজিয়নের সাথে এই নর্থ বেঙ্গল রিজিয়নের বিশাল পার্থক্যটি হওয়ার কারণ কিন্তু স্থান। অর্থাৎ এই নর্থ বেঙ্গলে যে স্থানটিতে আমরা গিয়েছিলাম সেটা একটি অ্যালুভিয়াল ফ্যান, পলল পাখা, এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আশা করছি তোমরা এই ধরনের টার্মিনোলজির সাথে পরিচিত, না পরিচিত হলেও সমস্যা নেই, আমরা সামনে জানবো। কিন্তু এখানে হচ্ছে টারশিয়ারি হিল, অর্থাৎ একই দেশে আমরা স্থানের সাপেক্ষে কিন্তু পার্থক্য দেখছি। আবার সময়ের কথা যদি বিবেচনা করি, আজ থেকে কয়েকশো কোটি বছর আগে বাংলাদেশের এই অঞ্চলটি কিন্তু সমুদ্রের নিচে ছিল, এবং পরবর্তীতে রাজমহল ট্র্যাপ এবং আরাকান ট্র্যাপের অবস্থানের ফলে আমরা কিন্তু এখানে পলল পাখা কিংবা টারশিয়ারি, দুঃখিত, এখানে কিন্তু আমরা টারশিয়ারি পাহাড় কিংবা ফোল্ডেড মাউন্টেন গড়ে উঠতে দেখি। অর্থাৎ আজ থেকে কয়েকশো কোটি বছর আগে গেলে কিন্তু তোমরা এখনকার চিটাগং এর এই ভূপ্রকৃতিটি দেখবে না। অর্থাৎ সময় এবং স্থান এই দুটির সাপেক্ষে কিন্তু আমরা বর্ণনা করলাম। সময় এবং স্থান একই দেশের মধ্যে এই দুটির সাপেক্ষে আমরা বিভিন্ন ধরনের ভূপ্রকৃতিকে বর্ণনা করার চেষ্টা করছি। এবং এই ফিল্ড ট্যুর গুলো কিংবা জিওগ্রাফির মজাটি কিন্তু এখানে। আমরা যখন ফিল্ড ট্যুরে গিয়েছিলাম স্যাররা আমাদের বলতো এই জায়গাটি সম্পর্কে তোমরা একটু অবজার্ভ করো। আমরা সেখানকার ভূপ্রকৃতি দেখার চেষ্টা করতাম, সেখানকার কালচারাল আসপেক্ট গুলো দেখার চেষ্টা করতাম, সেগুলোর সাথে ইন্টারেকশনটি মেলানোর চেষ্টা করতাম। অর্থাৎ জিওগ্রাফি পড়লে কিন্তু তোমরা যে কোনো জায়গার যে পর্যবেক্ষণ এবং সেটি দেখে প্রপারলি এক্সপ্লেন করার যে ক্ষমতা এবং সর্বশেষে এটির অ্যানালাইসিস যে অ্যাবিলিটি, অ্যানালাইটিক্যাল যে অ্যাবিলিটি, এটি করার ক্ষমতা কিন্তু তোমার অনেক বৃদ্ধি পাবে, যেটি জিওগ্রাফি স্টুডেন্টের একটি বড় বৈশিষ্ট্য। তো আশা করছি এই ম্যাপটির মাধ্যমে পর্যবেক্ষণ, বর্ণনা এবং বিশ্লেষণের ব্যাপারটি তোমরা ক্লিয়ার হয়েছো। এবং অবশ্যই সময় ও স্থান, যেহেতু এটি জিওগ্রাফির একটি বড় টুল, এবং এই সম্পর্কে তোমরা প্রপার একটি ধারণা পেয়েছো। এখন বন্ধুরা আমরা যদি প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির এই পর্যায়ে আসি, তাহলে এখানে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের একটি ম্যাপ দেখছি,
তোমরা মনে মনে পর্যবেক্ষণ করার চেষ্টা করো। তোমরা খাতার মধ্যে কিছুক্ষণ ভিডিওটি পজ করে সময় নিয়ে এটিকে পর্যবেক্ষণ করার চেষ্টা করো। 5 4 3 2 1। আশা করছি তোমরা পর্যবেক্ষণগুলো খাতায় লিখেছো, যেটিকে আমরা বর্ণনা হিসেবে কাউন্ট করব। অর্থাৎ এখানে আমরা বাংলাদেশের একটি ম্যাপ দেখছি এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি অংশকে চিহ্নিত হতে দেখছি। দক্ষিণাঞ্চলের এই অংশটি কোথায় অবস্থিত আমরা দেখছি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত, এবং ধরে নিলাম এই জায়গাটির নাম আমরা জানি না। অর্থাৎ আমরা এটিকে প্রথমত পর্যবেক্ষণ করলাম, এরপর এটিকে এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। অর্থাৎ আমাদের অবজারভেশন এবং এক্সপ্লেনেশনের কাজটি কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা বলবো, যেহেতু এটি সমুদ্রের তীরে অবস্থিত এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের নদী এসে এর উপর, এই ভূমিরূপের উপর দিয়ে বয়ে গিয়ে সমুদ্রে পতিত হয়েছে, অর্থাৎ এই অঞ্চলে আমরা কিন্তু একটি বদ্বীপ গড়ে উঠতে দেখছি। আর যেহেতু এটি সমুদ্রের তীরে অবস্থিত, যার জন্য এখানে আমরা একটি জোয়ার ভাটার প্রভাব দেখতে পারবো, এবং জোয়ার ভাটার প্রভাব দেখা মানে এখানে আমরা টাইডাল ফরেস্ট দেখতে পারবো। আমরা কিন্তু যদি নাও জানি এটি কোন দেশের ম্যাপ কিংবা এই বনভূমিটির নাম কি, যেহেতু এটি আমরা বর্ণনা করলাম এবং অ্যানালাইসিস করলাম এটি সমুদ্রের তীরে অবস্থিত এবং জোয়ার ভাটার একটি প্রভাব এখানে থাকবে, এর ফলে কিন্তু আমরা এখানে টাইডাল ফরেস্ট গড়ে ওঠার একটি চিন্তা মাথায় আনলাম। তার মানে আমরা এখানে একটি রেজাল্ট দেখতে পাচ্ছি যে এখানে ম্যানগ্রোভ ফরেস্ট গড়ে ওঠার প্রবণতা কিন্তু রয়েছে, এবং আমরা জানি এটি বাংলাদেশের ম্যাপ এবং এই জায়গাটি সুন্দরবন, এবং অবশ্যই সুন্দরবন একটি ম্যানগ্রোভ ফরেস্ট। এবং সময় এবং স্থানের সাপেক্ষে যদি এই জায়গাটিকেও বর্ণনা করার চেষ্টা করি, প্রথমত সময়ের সাপেক্ষে যদি করার চেষ্টা করি তাহলে তোমরা দেখবে বাংলাদেশের এই অঞ্চলটি হয়তো এই সুন্দরবনের অংশটি এতখানি বিস্তৃত ছিল না, পরবর্তীতে নদী এসে পলল জমা করে এই জায়গাটির বিস্তৃতি আরো বাড়িয়েছে। কিংবা বলা হয়ে থাকে বাংলাদেশ থেকে পুরো নদী যতখানি পলল বয়ে গিয়ে বঙ্গোপসাগরে ফেলে, সেটি যদি গ্যাদার করা যেত, জমা করা যেত, তাহলে এন্টায়ার শ্রীলঙ্কার মতো একটি দ্বীপ গঠন করা সম্ভব হতো। অর্থাৎ আমরা কিন্তু এখানে সময়ের একটি পার্থক্য দেখতে পাচ্ছি, সময়ের একটি ভূমিকা দেখতে পাচ্ছি। স্থানের কথা যদি চিন্তা করি, তোমরা সিলেট অঞ্চলে যে ধরনের আমরা গাছপালা দেখি বা প্রাকৃতিক দৃশ্যাবলী দেখি, সেটিকে আমরা সুন্দরবনে দেখতে পারবো না। সিলেট অঞ্চলে আমরা টিলা দেখতে পারি, যে টিলার কোল ঘেঁষে আমরা দেখতে পারি সুন্দর চায়ের বাগান রয়েছে। তোমরা যারা সিলেট থেকে দেখছো ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে দিবে যে তোমাদের এলাকার ফিজিওগ্রাফি কেমন, তোমাদের এলাকার ল্যান্ডস্কেপটি কেমন। আর যারা খুলনা বাগেরহাট অঞ্চল থেকে দেখছো তারাও কমেন্ট করবে। কমেন্টে কিন্তু আমরা স্পষ্ট দুইটি অঞ্চলের পার্থক্য দেখতে পারবো, অর্থাৎ স্থান সাপেক্ষে পার্থক্যটি দেখতে পারবো এবং পূর্ববর্তী সময়ের যে পার্থক্যটি বললাম। যেখানে সিলেটের টিলায় আমরা চা বাগান গড়ে উঠতে দেখি, সেখানে আমরা এখানে সুন্দরী গাছ দেখি, এমন কিছু গাছ দেখি যেখানে আসলে শ্বাসমূল আমরা দেখতে পারি। এই শ্বাসমূলের গাছগুলো কিন্তু আমরা সিলেটে দেখতে পারবো না, কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলে দেখতে পারবো না। অর্থাৎ স্পেশাল ডিস্ট্রিবিউশন বা স্থানিক বিন্যাসের যে ব্যাপারটি আমরা শুরু থেকে বলছি, সেটি কিন্তু এখানে খুব ভালো মতো আমরা লক্ষ্য করতে পারলাম। অর্থাৎ প্রথমত আমরা প্রাকৃতিক ভূগোলের অবজারভেশন, এক্সপ্লেনেশন এবং অ্যানালাইসিসের মাধ্যমে প্রকৃতি যাচাইয়ের চেষ্টা করলাম। এরপর রয়েছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, আমরা দেখব প্রাকৃতিক ভূগোল যেখানে আসলে প্রকৃতি প্রদত্ত অবয়বগুলো নিয়ে আলোচনা করে। প্রকৃতি প্রদত্ত অবয়বের মধ্যে আমরা এক সময় দেখব পূর্বে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের ক্ষেত্রে সমতাবাদ কিংবা বিবর্তনবাদ বা মহাকাশ, গ্রহ, নক্ষত্র ইত্যাদিকে বেশ গুরুত্বের সাথে দেখা হতো, এবং সেটি অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখব ঊনবিংশ শতাব্দীতে এসে প্রাকৃতিক ভূগোলের জায়গাটিকে আমরা বিভিন্ন চিত্রাঙ্কন, নকশা, মানচিত্রে ব্যবহার, দূর অনুধাবন চিত্র কিংবা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ কিংবা জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এবং এখানে সিস্টেম বানানটি ভুল রয়েছে, SYSTEM হবে। দুঃখিত বন্ধুরা, আশা করছি তোমরা ব্যাপারটি ধরে ঠিক করতে পারবে। জিআইএস, জিওগ্রাফিক্যাল সিস্টেম ইত্যাদি বিষয়টিকে গুরুত্বের সাথে
দেখার চেষ্টা করে, যেখানে জিআইএস হচ্ছে একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা বিভিন্ন ম্যাপ ডেভেলপ করতে পারি। এই বিষয়টি নিয়ে আমাদের একটি অধ্যায় রয়েছে, সেখানে আরো ভালো মতো আমরা জানবো। তো অষ্টাদশ শতাব্দীতে যেখানে আসলে মহাকাশ কিংবা বিভিন্ন তাত্ত্বিক বিশ্লেষণকে গুরুত্ব দেওয়া হতো, ঊনবিংশ শতাব্দীতে এসে আমরা দেখি সেটি থেকে নকশা, চিত্রাঙ্কন, মানচিত্রের ব্যবহার, দূর অনুধাবন চিত্র, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ ব্যাপারটি কিন্তু খুব গুরুত্বের সাথে দেখা হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখছি প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কিন্তু এই বিশ্লেষণগুলো থেকে আমরা বের করে আনতে পারি। যেমন জিওগ্রাফি, এটি সম্পর্কে আমরা প্রথম ভিডিওতে পড়েছিলাম যে পৃথিবীর বর্ণনা প্রদান করা, অর্থাৎ পৃথিবীর যে বর্ণনা সেটি এই প্রাকৃতিক ভূগোল প্রদান করার চেষ্টা করে, কেননা এর নামের মধ্যেই পৃথিবীর জিও অর্থ পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা, এই বিষয়টাকে আমরা তুলে আসতে দেখেছি। দ্বিতীয়ত পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, অর্থাৎ পাহাড় পর্বত আমরা কোথাও দেখতে পারবো, সমভূমি কিংবা মালভূমি দেখতে পারবো, কোথাও কোথাও আবার জলাশয় দেখতে পারবো। এই আলোচনা এবং পরিবর্তনের কারণ উদ্ঘাটনের বিশ্লেষণটি কিন্তু প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে দেখতে পারি। এবং কোন দুটি বিষয়ের মাধ্যমে, কোন দুটি টুলের মাধ্যমে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 3, 2, 1। হ্যাঁ বন্ধুরা, স্থান এবং সময়ের সাপেক্ষে কিন্তু এই পর্বত এবং সমভূমি মালভূমির বিষয়টিকে আমরা ক্লিয়ার হতে দেখি। অর্থাৎ এই প্রাকৃতিক ভূগোল কিন্তু কোন স্থানে পাহাড় পর্বত গড়ে উঠছে, কোন স্থানে সমভূমি গড়ে উঠছে, কোন স্থানে মালভূমি গড়ে উঠছে, এই পরিবর্তনের কারণগুলো কিন্তু অনুসন্ধান করে। এরপর আমরা দেখতে পারি পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুর অবস্থা বিশ্লেষণ করে এবং এর পরিবর্তনের কারণটি কিন্তু বিশ্লেষণ করে। দেখা যাবে তুমি সৌদি আরবে গেলে যে ধরনের গরম অনুভব করবে, তুমি কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে গেলে অতদূর বাদই দিই তুমি কিন্তু বাংলাদেশে এলে সে ধরনের গরম দেখতে পারবে না, কিংবা তুমি কানাডাতে যে ধরনের ঠান্ডা দেখবে কিংবা তুন্দ্রা অঞ্চলে যে ধরনের ঠান্ডা দেখবে, তুমি কিন্তু শ্রীলঙ্কা সে ধরনের ঠান্ডা দেখতে পারবে না, কিংবা গ্রিনল্যান্ডে তুমি যে ধরনের পরিবেশ পাবে তুমি কিন্তু মধ্য আফ্রিকায় সে ধরনের পরিবেশ পাবে না বা সে ধরনের আবহাওয়া পাবে না। এবং এই আবহাওয়ার সাথে কিন্তু বা জলবায়ুর সাথে কিন্তু আমাদের পোশাক আশাক, খাদ্যাভ্যাস, রুচিও কিন্তু জড়িত। এবং এক্ষেত্রে তোমাদের আবহাওয়া জলবায়ুর পার্থক্যটিও বলে দিই। আবহাওয়া হচ্ছে কোনো স্থানের দৈনন্দিন অবস্থা, সেখানকার বায়ুর চাপ, তাপমাত্রা, বায়ু প্রবাহ কেমন ইত্যাদি। জলবায়ু হচ্ছে কোনো স্থানের 30 বছর, 40 বছর, 100-200 বছরের যে আবহাওয়ার যে মোট যোগফল কিংবা আবহাওয়ার যে পুরো অবস্থাটিকে আমরা দেখতে পারি, এটিকে আমরা জলবায়ু অবস্থা বলে বিশ্লেষণ করতে পারি। এরপর যদি প্রাকৃতিক ভূগোলের আরো কিছু প্রকৃতি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা পৃথিবীর মৃত্তিকার বৈশিষ্ট্য, সাগর মহাসাগর ইত্যাদি স্থানিক বিন্যাস কিন্তু বা পার্থক্যের কারণ কিন্তু দেখতে পারবো। মৃত্তিকার বৈশিষ্ট্য যেটি বললাম কিছুক্ষণ আগেই, সে উদাহরণটি যদি দিই যে সিলেটে তুমি সুন্দরী গাছ যেমন দেখতে পারবে না, আবার সুন্দরবনে কিন্তু চা বাগান দেখতে পারবে না, কেননা দুই জায়গার মৃত্তিকার বৈশিষ্ট্য দুই রকম। আবার তুমি চট্টগ্রামে টার্সিয়ালি হিলে যে ধরনের মৃত্তিকার বুনট দেখতে পারবে, প্লাইস্টোসিন সোপানে সে ধরনের মৃত্তিকা দেখতে পারবে না। কিংবা তুমি মরুভূমিতে যে ধরনের মৃত্তিকা দেখতে পারবে বা বালুময় মৃত্তিকা দেখতে পারবে, তুমি কিন্তু গঙ্গা প্লাবন ভূমিতে সে ধরনের মৃত্তিকা দেখতে পারবে না। এই যে স্থানিক পার্থক্যগুলো কেন হয়, এগুলো নিয়ে কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে থাকে। এরপর যদি আমরা দেখি পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনে মানুষের যে ভূমিকা, এর সম্পর্ক নিয়েও কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। যেমন আমরা যদি দেখি যে পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনের একটি বিষয়, যেমন ধরো এই অঞ্চলটি হচ্ছে উখিয়া অঞ্চল কক্সবাজারের, এবং সেই অঞ্চলটিতে আমরা পাহাড় দেখতে পাই। কিন্তু পরবর্তীতে আমরা জানি এই অঞ্চলটিতে পাহাড় রয়েছে, পাহাড়ি অঞ্চল একটি। আমরা কক্সবাজারে যখন আমরা ফিল্ড ট্যুরে যাই, আমরা দেখি সেই অঞ্চলটিতে বিভিন্ন ছোট বড় বাড়িঘর বিদ্যমান, এবং এই বাড়িঘরগুলো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে গড়ে ওঠা বাড়িঘর। অর্থাৎ একদম ফিজিক্যাল যে ল্যান্ডস্কেপ, এটিকে আমরা ল্যান্ডস্কেপ বলছি, যেটিকে বাংলায় ভূদৃশ্য বলি, সেটিকে ফিজিক্যাল ল্যান্ডস্কেপটিকে মানুষ পরিবর্তন করলো কালচারাল ল্যান্ডস্কেপ। এই যে এই পরিবর্তনের সাথে মানুষের যে ভূমিকা,
এবং সেই ভূমিকার সাথে যে কারণ এবং সম্পর্ক যে বিশ্লেষণ, এটি নিয়েও কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে থাকে। এরপর এটি নিয়ে আলোচনা যেটির কথা বলছিলাম সে লাইনটি আবার এসেছে যে ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা নিয়ে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি আসলে আমরা এখানে আলোচনায় দেখতে পারি। যেখানে আমরা একসময় দেখছিলাম ফিজিক্যাল ল্যান্ডস্কেপ ছিল, পরবর্তীতে সেটিকে আমরা মানুষের অ্যাক্টিভিটির কারণে, হিউম্যান অ্যাক্টিভিটির কারণে, মানুষের কর্মকাণ্ডের কারণে কালচারাল ল্যান্ডস্কেপে পরিণত হতে দেখলাম। তো বন্ধুরা, এখন আমরা একটি কুইজ সম্পর্কে আলোচনা করব যে জিআইএস শব্দটির পূর্ণরূপ কোনটি। জিআইএস শব্দটির পূর্ণরূপ কি? জিওমেট্রিক ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স সার্ভিস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, নাকি জিও স্পেশাল ইনফরমেশন সার্ভিস। এই প্রশ্নটির পাশাপাশি রয়েছে ভূগোল অধ্যয়নের ক্ষেত্রে সমতাবাদ নিয়ে আলোচনা হতো কোন শতাব্দীতে? বিংশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী, নাকি ঊনবিংশ সপ্তদশ শতাব্দী? তো বন্ধুরা, জিআইএস এর পূর্ণরূপের ব্যাপারটি যদি আমরা দেখি, তোমরা কমেন্ট সেকশনের উত্তরটি জানিয়ে দিবে। এবং ভূগোল অধ্যয়নের ক্ষেত্রে সমতাবাদ নিয়ে আলোচনা হতো কোন শতাব্দীতে, এই উত্তরটিও আশা করি তোমরা জানিয়ে দিবে। ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে উত্তরগুলো লিখে ফেলো এবং অবশ্যই তোমরা কোন জেলা থেকে দেখছো সেটিও লিখে ফেলবে। জিআইএস শব্দটির পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। অনেক সময় এটিকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সায়েন্স বা সার্ভিস বলে ধরা হয়, কিন্তু এটির পূর্ণরূপ ব্যাপকভাবে প্রচলিত অর্থে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এবং ভূগোল অধ্যয়নের ক্ষেত্রে সমতাবাদ নিয়ে আলোচনা হতো কোন শতাব্দীতে? এটি হচ্ছে অষ্টাদশ শতাব্দী, যেখানে সমতাবাদ, বিবর্তনবাদ কিংবা মহাকাশের প্রাকৃতিক অবয়বগুলো নিয়ে আলোচনা হতো। পরবর্তীতে আমরা ঊনবিংশ শতাব্দীতে দেখি, যেখানে আসলে জিআইএস, বিভিন্ন নকশা, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ ইত্যাদি নিয়ে আলোচনা শুরু হয়। এবং জিআইএস শব্দটির পূর্ণরূপ তো আমরা বললাম, এবং এটি দিয়ে আমরা দেখতে পারি আর্কজিআইএস, কিউজিআইএস এর মতো সফটওয়্যারগুলো রয়েছে, যেটার মাধ্যমে আমরা ম্যাপ প্রডিউস করতে পারি। এবং এই ম্যাপগুলো প্রডিউসের মাধ্যমে আমরা কিন্তু এই যে পুরো পৃথিবীকে একটি ছোট্ট ম্যাপে নিয়ে আসতে পারে। আমি ম্যাপকে সবসময় মিরর কিংবা আয়না হিসেবে অভিহিত করি এই জন্য যে পুরো পৃথিবীকে যদি তুমি দেখতে চাও, পুরো পৃথিবীর ধরো তুমি ধান কোন কোন অঞ্চলে জন্মায়, এটি যদি পুরো চিত্রটি দেখতে চাও, তুমি কিন্তু একটি ম্যাপের মাধ্যমে এটিকে ফুটিয়ে তুলতে পারবে। কিংবা পুরো বাংলাদেশের জনসংখ্যার অবস্থা কেমন, এটি যদি তুমি দেখতে চাও, তুমি কিন্তু একটি ম্যাপের মাধ্যমে এটিকে ফুটিয়ে দেখতে পারবে যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে পপুলেশন অনেক, কোন কোন অঞ্চলে পপুলেশন নেই। যার জন্য বন্ধুরা আমি সব সময় বলি ম্যাপ হচ্ছে পৃথিবীর আয়না। এবং মানুষ যত সুন্দর কিছু ইনভেন্ট করেছে, আমার মনে হয় ম্যাপ তার মধ্যে একটি। তো আশা করি তোমরা দুটি প্রশ্নের উত্তরই পেরেছো। আগের ভিডিওতে আমরা প্রাকৃতিক ভূগোল কি এই সম্পর্কে বিস্তারিত জেনেছি, এবং এই ভিডিওতে আমরা ন্যাচার অফ ফিজিক্যাল জিওগ্রাফি কিংবা ফিজিক্যাল জিওগ্রাফির প্রকৃতি সম্পর্কে জেনেছি। তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনার জন্য কি রয়েছে সেটি জানতে তো পরবর্তী ভিডিও দেখতে হবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আমি আল রাব্বি সিমেন্স এখানেই বিদায় নিচ্ছি। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।